মৃত ধর্ষিতার সাথে ধর্ষকেরও কবর দেওয়া হয় না কেন? এমনটাই বলেছেন রামিসার মা, যে আমার মেয়ের সাথে তারও কবর হচ্ছে না কেন। অন্যান্য দেশে ধর্ষকের বিচার যেভাবে হয় ইসলামিক শরিয়া মোতাবেক, একেবারে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা, অথবা একেবারে গলা থেকে বিচ্ছিন্ন। আমাদের দেশে দেখা যাচ্ছে ধর্ষকের পক্ষেও আইনজীবীরা দাঁড়ায়। তো ধর্ষকের পক্ষে যে সকল আইনজীবীরা দাঁড়ায় তারাও এক প্রকার ধর্ষক, এবং যারা ধর্ষণ প্রমাণিত হওয়া সত্ত্বেও ধর্ষণের বিচার কার্যে দেরি করে তাদেরও ধর্ষণ মামলায় শাস্তি হওয়া দরকার। আমাদের দেশে এই ধর্ষণ মামলায় অভিযুক্ত যে আসামি, অবশ্যই যেগুলো কিছু আছে যে না ভুলভাল অভিযোগ করে, যেমন সম্মতিতেই মেলামেশা করেছে, রিলেশনশিপে ছিল, বা এখন নতুন প্রচলন হয়েছে সিচুয়েশনশিপ, মানে তুমিও একা আমিও একা, আসো করি দেখা, তারপরে মনে করো সখা, তারপরে মনে করো যে যা হওয়ার তাই হওয়া আর কি। হ্যাঁ, চলে। বিশেষ করে আধুনিকতার দাবিতে নানান রকম জায়গায় ব্যক্তি স্বাধীনতা, সম অধিকার, আমার দেহ আমার সিদ্ধান্ত, সহপাঠী সহকর্মী ভাইয়া আপি দাদা, শুভাকাঙ্ক্ষী প্রেমিক প্রেমিকা, বিএফ জিএফ, বুঝলেন না? হ্যাঁ, তারপরে ডিভোর্স পরবর্তী অনেকেই আমি একা আছি তুমিও একা আছো, আসো তুমি আমাকে একটু সাপোর্ট দাও মেন্টালি ফিজিক্যালি। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে পরবর্তীতে মতবিরোধ হইলে ধর্ষণ মামলা করে, সেগুলোর কথা ভিন্ন। সেগুলোও তো মানে যাচাই বাছাই সাপেক্ষে যে আসলেও ধর্ষণ নাকি ঘর্ষণ। এখন ঘর্ষণ করতে যদি দেয় তাহলে তো বর্ষণ হবে, আর সে বর্ষণের পরবর্তীতে যা হবে তা তো আসলে ধর্ষণে পড়ে না, সেটা ভিন্ন কথা। কিন্তু বিভিন্ন জায়গায় যেগুলো প্রমাণিত যে ধর্ষণ করেছে, মেরে ফেলেছে, এই করেছে সেই করেছে, বিচ্ছিন্ন করে ফেলেছে নানান রকমভাবে, মানে ধর্ষণ পরবর্তী যে হত্যা, সেই ধর্ষিতার সাথে ধর্ষণের সাথে যে জড়িত বা যারা জড়িত, যারা সহযোগী, সবারই মনে করেন যে একই সাথে একইভাবে উন্মুক্ত ময়দানে জনসম্মুখে মেরে একদম খণ্ড বিখণ্ড করে মানে টাঙিয়ে দাও। ওই যে কি বলে ওটারে, কি যেন আছে না, ওই যে টাঙিয়ে রাখার মতো, মানে জনগণ যেন দেখতে পারে সবাই যে হ্যাঁ ওকে মেরে ফেলেছে, কেমন? এবং তার ধর্ষণ যন্ত্র তো কাটতে হবে আগে ওই জনসম্মুখেই, বুঝেন নাই? যারা এখনো পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন রকমভাবে এ নিয়ে বিনিয়ে এই ধর্ষকদের বাঁচাতে চাই। কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম যে আহ, কত সালে যেন কোথায় আমার সঠিক খেয়াল নেই, মানে কোনো একজন ধর্ষণকারী সে মুক্ত হয়েছে জামিনে। এমন অহরহ হচ্ছে চারিদিকে ধর্ষণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যথাযথ বিচার হয় না। না হওয়ার কারণে পরবর্তীতে একই ঘটনা আবারও ঘটে, কারণ তারা তো সাহস পেয়ে যায়, তাদের ওই ভয়টার কাজ করে না। কিন্তু ধর্ষণের বিচার যদি এরকম হতো সৌদি আরবের মতো বা অন্যান্য দেশের মতো, যে মনে করেন যে ধর্ষণকারীকে ওইরকম মানে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো জনসম্মুখে গলা পর্যন্ত পুঁতে, অথবা ওই যে মানে বন্দুক দিয়ে গুলি করতো সাথে সাথে, হ্যাঁ, তারপরে মাথা বিচ্ছিন্ন করে ফেলতো, কোনো একটা যদি করতো, তাহলে দেখতেন যে মানুষ আতঙ্কিত হতো, ভয়ে থাকতো, ঠিক আছে? এই ঘটনাগুলো ঘটানোর সাহস পেত না। এছাড়া যারা অন্যান্য মানে মেয়েরা রয়েছে যারা খোলামেলা চলে, এই ব্যাপারেও অনেকে বলে যে পোশাক আশাক একটা ব্যাপার। হ্যাঁ, পোশাক আশাক একটা ব্যাপার, কিন্তু যারা এই যে শিশু ধর্ষণ করে, যারা বলৎকার করে, তাদের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, পোশাক আশাক সংযত থাকতে হবে নারীদের। আওলা বাওলা খোলামেলা দেহ দেখানো, লম্পঝম্প বল দেখানো, স্তন খোলা, নারীদের বুকের উপরে ওড়না থাকার কথা এমনভাবে যেন পুরুষদের আকৃষ্ট না করে, তাদের বডির সাইজ যেন বোঝা না যায়। তারা যেভাবে আজকাল রাখে অনেকেই, তাতে তো পুরুষের মনে করেন তারা ওরকম মানে উন্মুক্ত করে রাখে, মেয়েরা ছেলেদের মনে করেন যে ওই ঘুমন্ত যন্ত্র মানে জাগ্রত হয়ে যায়। হ্যাঁ, এগুলোও সংযত থাকা উচিত। এবং যারা অনেক জায়গায় বৃদ্ধাকেও ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে, একেবারে নাবালিকাকে মনে করেন যে বিভিন্নভাবে তার যৌনাঙ্গ কেটে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। এরকম জঘন্যতম অন্যায়গুলো যারা ঘটিয়েছে, যারা ঘটাচ্ছে, যারা ঘটাবে, তাদেরকেও তার চেয়ে আরো
কয়েক গুণ ডাবলভাবে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করতে হবে এবং জনসম্মুখে। কবে প্রমাণ হবে, কি হবে না হবে, বিচার কার্য সেই কোন কালে হবে, না এত দেরি করার দরকার নেই। মৃত ধর্ষণার্থীর সাথেই ধর্ষকের মাটি দাও এবং সেই ব্যবস্থা কার্যকর করো, এটাই হওয়া উচিত। তাইলে দেখবেন যে সব আতঙ্কিত। অপরাধীর যথাযথ শাস্তি না হওয়ার কারণেই কিন্তু অপরাধের মাত্রা বাড়ে বা একই অপরাধ বারবার ঘটে, তার ধারাবাহিকতা চলে। বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সুদ ঘুষ চাঁদাবাজি দুর্নীতি নানান রকম কিছু হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরকীয়া মরকীয়া বুঝলেন না, এই পরকীয়াও কিন্তু এক প্রকার ধর্ষণ। এবং বিএফজিএফ এটাও কিন্তু মনে করেন যে ওই মানে ওপেন সিক্রেট একটা ব্যাপার, মানে প্লাগ অ্যান্ড সকেটে খেলাধুলা করার অনুমোদন যেন। যারা এই যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে সম্মতি জানায় বা স্বাভাবিক মনে করে, তারা অস্বাভাবিক। সেটা পিতামাতা হোক বা শিক্ষক শিক্ষিকা হোক, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, বা পরিবারে হোক, সমাজে হোক, যারা ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে স্বাভাবিক মনে করে, তারা নিজেরাই অস্বাভাবিক। অনেক মায়েরা আছে যে তাদের মেয়েদেরকে বলে, না না ঠিক আছে, যা কিছু লাগে নাও, বন্ধু লাগবে নাও, সহপাঠীর সাথে ঘনিষ্ঠ হবে হও, পার্টনার চাও নাও, বয়ফ্রেন্ড চাও নাও, বেড পার্টনার চাও নাও, তবে সাবধানে একটু মানে কইরো আর কি। এমনও আছে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে আজকাল দেখবেন যে ছেলে মেয়েদের যেই পোশাক আশাক, যেই চলাফেরা, হ্যাঁ, ওই মেয়েরা যেভাবে ওড়না রাখে বুঝলেন না, মানে আরও হেডলাইট পাশে থেকে দেখা যায়। আর কর্মজীবী নারীরা বেশিরভাগই দেখবেন যে 12 ব্যাটারি হয়ে যায়। যারা একটু স্বাধীন চেতা, যারা একটু স্বনির্ভর, তারা দেখবেন স্বামীকে আর মানে না। তাদের দর্শনে যে যদি থাকে কামাই, লাগে না আর জামাই। তো এদেরকেও মনে করেন যে একটু আইনের আওতায় নিয়ে আসা দরকার। যারা পরকীয়া করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার। যারা ছেলে মেয়ের অবাধভাবে মেলামেশা করতেছে, সহপাঠী সহকর্মী ভাইয়া, এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার। বিভিন্ন রকমভাবেই যারা নেশাজাত দ্রব্য বিক্রি করছে, যারা সেবন করছে, যারা বহন করছে, যারা সাপোর্ট দিচ্ছে, সবার ব্যাপারেই মনে করেন কঠিন থেকে কঠিন শাস্তি কার্যকর করা যদি যায়, তবেই মনে করেন এই সব দুর্নীতি বা দুর্ঘটনাগুলো কমবে। তাছাড়া শুধু একটা ঘটনার যদি বিচার করেন বা একটা ঘটনা যদি শনাক্ত করেন, রটনা বা ঘটনা, প্রতিটা ঘটনার পেছনে আরও লম্বা ঘটনা থাকে, বিরাট ঘটনা থাকে। এই ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত করে, সঠিকভাবে যাচাই বাছাই করে, ঘটনার আড়ালের ঘটনাকে শনাক্ত করে তারপরে যদি আপনি একেবারে মানে নির্মূল করতে পারেন এই সব অপরাধ, এছাড়া আপনি কোনো কিছু ঠিকঠাকভাবে নির্মূল করতে পারবেন না, বুঝলেন না। গত সরকারকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি 186টা এবং 153টা সংস্কারযোগ্য বিষয় লিখে দিয়েছিলাম এবং 90টি দৈনন্দিন চর্চাযোগ্য বাণী, যারা একেবারে প্রথমেই ছিল যে ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। তো এই যে আমরা সংস্কারের মানে চাচ্ছি বা পরিবর্তন চাচ্ছি, তো সংস্কারের জন্য যারা রক্ত দিল, সংস্কারের জন্য যারা প্রত্যাশা করলো, সংস্কারের জন্য যারা জীবন দিল, সংস্কারের পক্ষে যারা শ্রম দিল, ঘাম দিল, সময় দিল, মেধা দিল, তো সংস্কার এখনো তো কতটুকু কি কার্যকর হয়েছে কি হয়নি সেটা আমরা সবাই দেখছি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যেখানে যেখানে ত্রুটি আছে সেখানে সেখানে পরিবর্তন দরকার। এবং আর একটা দিয়েছিলাম তার দ্বিতীয়তেই, যে ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কার টিকে থাকার নয়। ব্যক্তি সংস্কার, সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আত্মচিকিৎসা ভীষণ গুরুত্বপূর্ণ। ওই মনে করেন বল্টুকে পরিবর্তন করে পল্টু, ওই পল্টুকে পরিবর্তন করে শাল্টু, ওই মনে করেন শাল্টু বাল্টু করতে করতে জিন্দেগি শেষ। কিন্তু মানুষের ভেতর থেকে যদি মানুষকে পরিবর্তন করা না যায়, মানুষ যদি প্রতিটা মানুষ নিজেকে যদি প্রশ্ন না করে, নিজেই যদি নিজেকে পরিবর্তন করতে না শেখে, নীতি আদর্শ যদি ধারণ না করে, সততা যদি নিজেকে মানে সততার মধ্যে পরিচালনা না করে, তাহলে দেখবেন যে আসলে যতই আপনি যা কিছু আইন বা যতই সংবিধান পরিবর্তন করেন, যতই সংস্কার করেন, এগুলো টিকে থাকবে না খুব বেশি দিন। এই জন্যে মনে করেন যে এই যে মেয়েরা এরকম ওড়না মোড়না রাখে, বারবার খালি খুলে যায়, বারবার খালি পড়ে যায়, এটাই যেন তাদের আকর্ষণ, ওরা এরকম ফেলাইতেই চায়। অনেকে তো ওড়নাই রাখে না,
অনেকে আওলা বাওলা, বুঝলেন না, ওড়না রাখে না, আর ওড়না রাখলেও মনে করেন এমনভাবে রাখে যে বল টল সেই রকম মনে করেন হট দেখা যায় আর কি, মানে ইনিয়ে বিনিয়ে তাদের দেহ দেখানোই তাদের মুখ্য উদ্দেশ্য, বুঝলেন না। অর্জন উপার্জনকে ঘিরে তারা দেহটাকেই মানে দোকান বানিয়ে পণ্যগুলো সাজিয়ে তুলে ধরে আর কি। অনলাইনে অফলাইনে, নাটকে, সিনেমায়, গানে, পেশাগত জীবনে অনেক জায়গায় আজকাল দেখা যায় যে মেয়েরা মানে এভাবেই রাখে আর কি। ওই দিনকে একটা কমেডিতে দেখছিলাম, মানে একটা মেয়ে এক ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করতে আসছে, ওর না বারবার পড়ে যাচ্ছে, বারবার তুলছে, বুঝলেন না, বারবার পড়ে যাচ্ছে। এটাই হলো ওদের ওদের একটা আকর্ষণ লাগানোর একটা ফাঁদ আর কি, নারীর ফাঁদ। তবে এই যে এই সকল নারীরা আসলে শয়তানের আরেক রূপ ধরে আসে, যারা না পুরুষদের পথভ্রষ্ট করে। শয়তানের কাজ কি? পুরুষকে পথভ্রষ্ট করা। তো নানান রকম ভাবে দেখবেন, নানান মাধ্যমে, নানান উপায়ে আজকাল মানে নারীরা পুরুষদের আকৃষ্ট করছে, পথভ্রষ্ট করছে, অনলাইন অফলাইনে। হ্যাঁ, এরকম সহপাঠী, সহকর্মী, ভাইয়া, আপনি, দাদা, পরিবারের শুভাকাঙ্ক্ষী, নানান রকম ভাবে এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার। একটা শৃঙ্খলিত সমাজ গঠনে যা কিছু করা দরকার সঠিক মতে সেটাই করা দরকার, যা ধর্ম বলে। আপনার দেশে একটা সংবিধান আছে, আমার প্রতিষ্ঠানে একটা সংবিধান আছে, একটা নীতিমালা আছে। আল্লাহ তাআলা এই জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন, একটা সংবিধান আছে, আল কোরআন। সে কোরআনের আইন বাস্তবায়ন হোক, সেভাবেই আমাদের সমাজ সংসার চলুক, প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে। তাহলে দেখবেন যে সব কিছু সুন্দরভাবে চলছে। কিন্তু আমরা তো নানানজন মানে যে যেখানে আছি কায়দা করে ফায়দা লুটার পায়তারাই ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম ফন্দি ফিকির রেটে মানে অপরাধীকেও বাঁচিয়ে দিই। ধর্ষণের ঘটনার মতো ব্যাপারেও যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদেরও মনে করে ধর্ষকের পক্ষে আইনজীবী দাঁড়ায়। আইনজীবী ধর্ষকের পক্ষে আইনজীবী দাঁড়ানো মানে কি? ওই ধর্ষককে বাঁচাতে চাচ্ছে, তাই নয় কি? ওই ধর্ষককে যে দেশে বাঁচাতে চাই, ধর্ষকের পক্ষে যে দেশে আইনজীবী দাঁড়ায়, সেখানে আপনি মানে কতদিনে বিচার পাবেন আর কি বিচার পাবেন, এটা জনগণ জানতে চায়। আজ বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, সম্মেলন হচ্ছে, আন্দোলন হচ্ছে, ধর্ষণের বিচার চাই, ধর্ষকের বিচার চাই। কিন্তু বেলা শেষে কতটুকু কার্যকর হচ্ছে? কিছু কিছু ঘটনা, হ্যাঁ, কার্যকর হচ্ছে, কিন্তু তা কম। আর এই কমের কারণে আরও অপরাধ বেড়ে যাচ্ছে। কেমন? দুই একটা এরকম কঠিনভাবে শাস্তি দেন, কঠিনভাবে শাস্তি দেন, তাইলে বুঝবেন যারা বিচার কার্যে থাকে, বিচার কার্য সম্পাদনে যারা থাকে, যারা এই আইন বাস্তবায়নে থাকে, তাদের মা বোন, তাদের স্ত্রী, তাদের পরিবার পরিজনের কেউ যদি এরকম ধর্ষণের শিকার হতো, তাদের মেয়ে, তাহলে তারা বুঝতো এই যন্ত্রণা কেমন। অনেক জায়গায় দেখবেন মানে চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো, পাড়াতো, বুঝলেন না, হাতানো, মাতানো, পাতানো, এরাও মনে করেন যে ধর্ষণ করে, বুঝলেন নাই? কিছুটা প্রকাশে আসে, কিছুটা প্রকাশে আসে না। তো মানুষের ভেতরে যদি ধর্মীয় জ্ঞান থাকে, যদি ধর্মীয় যাই মানে ভাবনা থেকে যদি মানুষ, প্রতিটা মানুষ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে দেখবেন যে আর এই সমাজে অপরাধ থাকবে না। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি যদি ইহকাল পরকালকে বিশ্বাস করি যে পরকাল একটা আছে, যেখানে আমার প্রতিটি কর্মের যথাযথ বিচার হবে এবং উপযুক্ত ফলাফল আমাকেই ভোগ করতে হবে, তা কেউ ভোগ করবে না। আমি যদি পরকালকে ভয় করে চলি, জাহান্নামকে ভয় করে চলি, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমার পেছনে আর আইন লাগবে না। আমি নিজেই আমি নিজেকে সংযত রাখবো, বুঝলেন নাই? তাহলে আমাকে, আমার দ্বারা কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো অন্যায় অবিচার হবে না, বুঝলেন না? অনেক মানুষ আছে দেখবেন যে মানে এই যে চরিত্র খারাপের যে ব্যাপারটা, এটা আসলে আমার মনে হয় কিছুটা জেনেটিক ব্যাপার। হ্যাঁ, যারা দেখবেন যে এই পরকীয়া করে, যারা এই করে সেই করে, ধর্ষণ মর্ষণ করে, এগুলো তো নেশাজাত দ্রব্য একটা মানে দায়ী আছে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে মানে নেশা যারা সেবন করে তাদেরকে প্রশাসন ধরছে, কিন্তু যারা হলো নেশা বহন করে, যারা ব্যবসা করে, তাদেরকে কয় জায়গায় ধরছে? আপনি বারের অনুমোদন দিয়ে রেখেছেন, আপনি ওই যে মনে করেন লালনের মতো জায়গায় গাঁজার অনুমোদন দিয়ে রেখেছেন, আপনি মনে করেন বিভিন্ন জায়গায় এরকম নেশাজাত দ্রব্য সেবন করা যায় এরকম প্রতিষ্ঠান খুলে রেখেছেন। তাহলে আপনি নেশা মানে কতটুকু বন্ধ করতে পারবেন? যে সকল মাধ্যম দিয়ে নেশাজাত দ্রব্য আসে, যে সকল মাধ্যম দিয়ে নেশাজাত দ্রব্যগুলো মানে আমদানি রপ্তানি হয়, সেই সকল জায়গাগুলো বন্ধ করেন না কেন? সিগারেটের ফ্যাক্টরিগুলো আপনারা বন্ধ করেন না, সিগারেট উৎপাদন হচ্ছে, আবার লিখে রাখছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি চোরকে বলবেন যে সাবধান হও, মানে চুরি করো, আর গেরস্তকে বলবেন সাবধান হও, তাহলে তো হবে না। আপনি যদি এটা নির্মূল করতে চান, সমাজের দুর্নীতি, অনিয়ম,
আপনার নানান রকম যেই চাঁদাবাজি, ঠকবাজি, প্রতারণা, ধর্ষণ, এই নানান রকম কিছু আছে না, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এই সব কিছুই যেখানে যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করতে হবে কঠিনভাবে। তাছাড়া ওই সবাই মনে করেন যে কেউ সুযোগের অভাবে ভালো, কেউ সুযোগ পাওয়ার পরেও ভালো। সুযোগ পাওয়ার পরেও যেন মানুষ ভালো থাকে সেভাবে মানুষকে ছোট থেকেই শিক্ষা দেন। স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন হাদিসের শিক্ষা প্রচলন করেন, কোরআন হাদিসের শিক্ষা চালু করেন, মানুষের ভিতরে সেটার চর্চা করান। তাহলে না মানুষ মানুষের মতো মানুষ হবে। স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে আজকাল বড় বড় ডিগ্রি নিচ্ছে দেশি বিদেশি বড় বড় প্রতিষ্ঠান থেকে, ভালো ভালো সাবজেক্টে, কিন্তু তারা মানুষ হচ্ছে না, ল্যাংটা হচ্ছে, ওড়না ছাড়া চলছে, বেপরোয়া চলছে, অবাধে মেলামেশা করছে, নেশা করছে, অবৈধ যৌনতা তারা স্বাভাবিক ব্যাপার মনে করতেছে। এই যে কালকে দেখলাম কোথায় যেন বগুড়াতে নাকি প্রবাসীর এক স্ত্রীকে ডিএনএ টেস্ট করে ৭৫ জনের শুক্রাণু পেয়েছে। আর একজনকে দেখলাম রাজশাহীতে ৪৫ জনের শুক্রাণু পেয়েছে। আর একজনকে দেখলাম কোথায় যেন এরকম প্রবাসীর স্ত্রীদেরকে বা কাকে কাকে যেন এরকম টেস্ট করেছে, তার অসংখ্য অর্ধশত পুরুষের ডিএনএ, মানে শুক্রাণু তাদের শরীরে। তো তারা মনে করছে যতক্ষণ টেস্ট হচ্ছে না বা ই করছে না, তারা অনেকেই মনে করেন যে আউলা বাউলা জীবনকে স্বাভাবিক মনে করছে, কিন্তু একাধিক বিয়ে করলে বলছে খারাপ। অথচ অনেকে বিয়ের আগেই বা বিয়ের পরেও আকাম কুকাম করে বেড়াচ্ছে, ডাইনে বামে মেরে বেড়াচ্ছে, এটা তাদের সমস্যা নাই। তুমি যা খুশি করো, অনেক পরিবারও আছে, বাবা যা খুশি করো, মা যা খুশি করো, কিন্তু বিয়ের সাথে দেখে শুনে করো, বড় বড় হইতে হবে, বড় বড় মানে ধন সম্পদ থাকতে হবে আর কি, বুঝেন নাই, মানে সবই বড় বড় চাই তারা, কিন্তু অবৈধ মেলামেশাকে তারা কোনো কিছু মনে করে না। তো সমাজে শুধু একটা সমস্যার সমাধানে তো শুধু একটা বিষয়ই জড়িত থাকে না, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা, পার্থিব জীবনের উদ্দেশ্য, সব কিছু যদি আমরা মাথায় রাখি তবে দেখবেন যে প্রতিটা জায়গায় আমাদের ব্যক্তি জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, পেশাগত জীবন, পারিবারিক জীবন, পার্থিব জীবন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখবেন যে একটার সাথে একটা জড়িত, একটার সাথে একটা জড়িত। এবং বাবা মায়েরও সচেতন থাকা উচিত মেয়েদের প্রতি। আমার মেয়ে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার সাথে খেলছে। অনেক বাবা মা অসতর্কতাভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখে, মেয়েদেরকে মানে হোস্টেলে দিয়ে রেখেছে, তার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে নাকি সহকর্মীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, আগানে বাগানে ছবি তুলে বেড়াচ্ছে, এখানে সেখানে শিল্পকলায় যাচ্ছে, সিনেমা হলে যাচ্ছে, বুঝলেন না, মেয়েরা তার মানে অসংখ্য ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে যোগাযোগ করছে, টেলিফোনে কথা বলছে, সাক্ষাৎ করছে, ডেটিং করছে, ফিটিং করছে, এগুলো মায়েরা কিছু বলে না। না না, তুমি ভালো থাকো, তুমি হাসি খুশি থাকো, তুমি থাকো, হ্যাঁ। অনেক লোকজন ভাড়া করে নিয়ে মানে ফটোগ্রাফার, মানে হেডার ফটোগ্রাফার, বুঝলেন, ক্যামেরা একটা আছে, ছবি তুলতে নিয়ে চলে যাচ্ছে, আগানে বাগানে ছবি টবি তুলছে, এখানে সেখানে ফুল গুজে রাখছে স্তনের মাঝে, বিভিন্নভাবে নিজেকে দেখাচ্ছে আকর্ষণীয় করে, হ্যাঁ। তো তারা ওরকমভাবে ছবি তুলে দিচ্ছে, সেই ছবিগুলো তো তাদের কাছে থাকছে, তারা আবার অনেক ওদেরকে প্রশংসাও করছে, হ্যাঁ, ভাইয়া খুব ভালো ছবি তুলে, হ্যাঁ, ভাইয়া খুব ভালো ছবি তুলে। অথচ তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের স্বামী ছবি তুললে বিরক্ত হয়, স্বামীরকে বিষাক্ত মনে হয়। অথচ বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, এরকম বিভিন্ন ভাইয়া দাদা, তাদের প্রতি এরা খুব আসক্ত থাকে, এবং তারাও মনে করেন যে সম্মতিতেই ওরকম মানে ইন্টিমেট হয়। আর যখনই দ্বিমত পোষণ করে একে অপরে, তখনই বলে যে আমাকে ধর্ষণ করেছে। যারা মানে এই ধরনের অবৈধ সম্পর্ক করে বেড়ায়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের তো বাবা মায়ের সমস্যা আছে দেখবেন খেয়াল করে। এবং সবাই যে এরকম আছে তাও না, সবাই যে ভালো তাও না, সবাই যে খারাপ তাও না। তবে বেশিরভাগই দেখবেন যাদের চরিত্র খারাপ, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের বাবা মায়েরও এরকম চরিত্র ভালো না, বুঝলেন নাই। যে সকল মেয়েরা ওড়না মোড়না ছাড়া বেড়ায়, আঁচল তোলা, শাড়ি খোলা, বুঝলেন না, মনে করেন যেদিকে সেদিকে ডানে বামে বুকে পিঠ দেখানো, এই যে নানান রকম মডেলিং, ফ্যাশন শো, এই সেই, হ্যাঁ, তাদের মায়েরাও দেখবেন এগুলো সাপোর্ট দেয়। যারা নাচ গান করে বেড়ায়, নাটক সিনেমা করে বেড়ায়, সহপাঠী সহকর্মী অবাধ মেলামেশা করে বেড়ায়, তাদের মায়েরা যারা কিছু বলে না, তার মায়েদের খোঁজ নিয়ে দেখবেন তারা এরকম মানে ৩ বারং ৩৬ ব্যাটারি। যারা যে সকল মেয়েরা ১২ ব্যাটারি, তার মায়েরা দেখবেন ওরকম ৩৬ ব্যাটারি। তার মা আবার দেখবেন যে আরও মনে করেন যে ও বহু ব্যাটারি, হ্যাঁ, বুঝলেন না, এরকমভাবে। তো আমরা নেশাজাত দ্রব্য, কিছু মানুষ চাচ্ছে আমাদের এই জাতিকে ধ্বংস করতে,
প্রযুক্তির ভুল ব্যবহারে, বিভিন্ন রকমভাবে যোগাযোগ মাধ্যম সহজ করে দিয়ে, বিভিন্নভাবে নেশাকে মানে হাতের নাগালে পৌঁছে দিয়েছে, নেশাজাত দ্রব্য বিভিন্ন রকমভাবে নারী পুরুষের অবাধ মেলামেশাকে স্বাভাবিক তারা মডার্ন সোসাইটি মনে করতেছে, তারা ওয়েস্টার্ন কালচার পালন করতেছে, মেয়েরা ছেলেদের মতো পোশাক আশাক পরে ঘুরতেছে, ছেলেদের সাথে ওঠা বসা করতেছে, চলাফেরা করতেছে। এগুলো অনেক বাবা মারা স্বাভাবিক মনে করে, যখনই দুর্ঘটনা ঘটে তখনই মনে করেন ওরা খেপে যায়। তো বাবা মায়েরও সচেতনতা দরকার, সতর্ক দরকার হওয়া, যে আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে, কখন কোথায় কি অবস্থা, এগুলো সতর্কতা দরকার। এবং প্রতিটি মানুষ যদি আমি নিজেকে প্রশ্ন করি আমি পৃথিবীতে কেন এসেছি, আমি কি করছি, আমার কি করা উচিত, আমি যদি কারো উপকার করতে নাও পারি অপকারের কারণ যেন সৃষ্টি না করি, ভালো থাকি ভালো রাখি। এই ছোট্ট কথাটা ভালো থাকি ভালো রাখি আমার বইয়ের নাম মূলত। এটা 2 বছর গুরুস্থানে থেকে 9 বছরে লেখা, 2023-24 বাংলা একাডেমি মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত, আলহামদুলিল্লাহ 2022 প্রকাশিত। তো এই ভালো থাকি ভালো রাখি ছোট্ট কথাটা যদি আমরা মানে চর্চা করি তাহলে দেখবেন যে আমরা ভালো থাকব। এবং মানুষ একমাত্র প্রাণী পৃথিবীতে যে মানসিক শক্তি দিয়ে তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা। কেমন? যারা অনিয়ন্ত্রণ অবস্থায় চলে, যারা অনিয়ন্ত্রিত, যারা এরকম বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, যারা জীবন থেকে পালিয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়, সেটাও হলো মানে আত্মহত্যাও একটা হলো আত্মনিয়ন্ত্রণহীনতার চূড়ান্ত দুরবস্থা। তো আমরা যেখানেই যাই দেখবেন যে মানে একটা সমস্যা থেকে সাথে আর একটা সমস্যা জড়িত, শুধু এককভাবে। আবার আর একটা বিষয়, আমাদের দেশে ঘটনা মানে দুর্ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি হয়, কিন্তু মহান আল্লাহ তাআলা আগে থেকেই সতর্কতা দিয়ে দিয়েছেন, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা কইরো না বলে নাই। সূরা নিসার মধ্যে বলছে মনে হয় আল্লাহ তাআলা, সূরা নূরের মধ্যেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি করবা না করবা। সূরা নূরের মধ্যে বলেছেন যে তোমরা কার সাথে মিশতে পারবা, মানে দেখা করতে পারবা না পারবা। আর সূরা নিসার মধ্যে নাকি, আমি সঠিক মানে মনে নেই, আল্লাহ মাফ করো, ভুল হতে পারে আমার, তবে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কার কার সঙ্গে তুমি দেখা করতে পারবা কি পারবা না। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সতর্ক করেছেন সেভাবে আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে মনে করেন, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমরা যে সকল ইলেকট্রনিক্স পণ্য কিনি, ঘড়ি কিনি, মোবাইল কিনি, টিভি কিনি, এটা সেটার একটা ব্যবহার বিধি থাকে বা ইউজার ম্যানুয়াল থাকে, ইনস্ট্রাকশন গাইড থাকে। তো এটা যদি আমরা ফলো করি তাহলে ওই জিনিসটা ভালোভাবে ব্যবহার করব, ভালোভাবে থাকবে, সেটা কিভাবে করলে ব্যবহার করলে ভালো থাকবে, কিভাবে চার্জ দিব, কিভাবে ই করবো, কতটুকু পানির মধ্যে ডুবাতে পারবো না পারবো ইত্যাদি। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বেঁচে থাকার সমস্ত উপকরণ ফ্রিতে দিচ্ছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান দিয়ে দিয়েছেন আল কোরআন। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। আমরা যদি অর্থ না বুঝি তাহলে আমরা সেই নির্দেশনা পাবো না। আমরা শুধু সঠিকভাবে তেলাওয়াত করলাম, সহিভাবে তেলাওয়াত করলাম, বুকে পিঠে ঝুলিয়ে রাখলাম, দেয়ালে ঝুলিয়ে রাখলাম, সকাল সাথে চুমা খাইলাম, এটা কোরআন শরীফের সঠিক উদ্দেশ্য নয়। বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। আমরা সবাই ভালো থাকতে চাই, ইহকালেও ভালো থাকতে চাই, পরকালেও ভালো থাকতে চাই। এই ভালো থাকাকে কেন্দ্র করে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে ছুটে চলা রাতের আধারে দিনের আলোয় ওপনে কিংবা গোপনে আমরা যেখানে যা কিছুই করি না কেন সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। সমস্ত অর্জন উপার্জনকে ঘিরে আমরা যদি আমাদের সতীত্বকে বিসর্জন দিয়ে দিই, আমাদের চরিত্রকে বিসর্জন দিয়ে দিই, আমরা যদি নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিই, তবে আমাদের পরকালীন কোনো কিছু আর অর্জন থাকবে না। এবং এই আমাদের চরিত্র আদর্শকে বিসর্জন দিয়ে এই পৃথিবীর সাময়িক অর্জন উপার্জন, সনদের ঘাটতি, এগুলো টুকরো কিছু কাগজ মাত্র। অর্থ করি, এগুলোও টুকরো কিছু কাগজ মাত্র, এগুলো কিছু না। আমরা যদি মানুষ হতে না পারি, মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে না থাকে, ন্যায় নীতি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মানুষ হতে পারিনি। এই শিক্ষাগুলো পরিবার থেকে আসে, ছোট থেকেই আসে। হুট করে কাউকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমার আমেরিকান বস যিনি রবার্ট রিকম্যান বব, তিনি একটা কথা প্রায়ই বলতেন যে ইউ ক্যান নট এক্সপেক্ট টু চেঞ্জ পিপল এক্সেপ্ট অল থিংস হোয়াট দে ডু, আদারওয়াইজ লিভ অ্যালোন। তুই অন্যকে পরিবর্তনের আশা করতে পারিস না, সমস্তটাই মেনে নে, তারা যা করে অন্যথায় একা থাক। তো পরিবর্তন আশা করতে পারিস না মানে কি, আপনি খুব সহজেই একজনকে কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না যদি কিনা তার মধ্যে ওই পরিবর্তনের বীজ না থাকে। তো পরিবর্তনের বীজ কখন হবে? মনে করেন যে যখন বড় হয়ে যায়, যখন ইট মনে করেন পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে ফেললে মাটি পোড়ালে শক্ত হয়ে যায়, ওই শক্ত মাটিতে আপনি যতই পানি ঢালেন ওটা আর নরম হবে না। এই জন্যে মানুষ ছোট থাকতেই
ছেলে কিংবা মেয়ে ছোটো থাকতেই বেড়ে ওঠা থেকেই তখন থেকে আমাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, মানবিক শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, সামাজিক শিক্ষা দিতে হবে, পারিবারিক শিক্ষা দিতে হবে, আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটাও আমাদের সঠিকভাবে দিতে হবে। ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই এত অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, ঠকবাজি, ধর্ষণ, ঘর্ষণ, বর্ষণ, যত নীতিহীনতা, যত অনৈতিকতা, সব ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। এজন্য ধর্মীয় জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কি করছি আর কি করার কথা ছিল, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। এবং প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থানে নিজ নিজ জায়গা থেকে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, ন্যায় নীতির সাথে পালন করে, কায়দা করি ফায়দা লুটার পাইতারায় যদি ধান্দা ফিকির না করে, তাহলে দেখবেন সব ঠিক আছে। সরকার একা এক জায়গায় বসে থেকে তো কিছু করতে পারবে না যদি সবাই নিজ নিজ চেয়ারে দায়িত্ববান না হয়। আমি প্রতিষ্ঠানের পরিচালক হওয়া সত্ত্বেও আমি পুরো প্রতিষ্ঠানকে সঠিকভাবে চালাতে পারবো না যদি আমাকে সবাই সঠিকভাবে সহযোগিতা না করে। এখন যেখানে যে আছে, যেখানে যাকে বসিয়েছেন, বেশিরভাগই সব মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ। হ্যাঁ, মনে করেন তাইলে তো হবে না খেলা, তাহলে তো সঠিক পরিচালনা হবে না। আপনি প্রশাসন সেট করেছেন, বিচার বিভাগ সেট করেছেন, আপনি আদালত রেখেছেন, সব জায়গায় মনে করেন ঘুষ ঘাস খেয়ে টাকা পয়সা খেয়ে সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে, বুঝেন নাই? তো এই ব্যবস্থাগুলো পরিবর্তন করা দরকার এবং যেন সঠিকভাবে পরিচালিত হয় সবাই, সেই ব্যাপারে সবার প্রতি কঠিন আইন দরকার। শুধু ধর্ষকের বিরুদ্ধে নয়, যারা বিচার করে তাদের ব্যাপারেও কঠিন আইন থাকতে হবে যে তুমি সঠিকভাবে বিচার করো, না করলে তোমার বিচার আছে, যথাসময়ে বিচার করো, না করলে তোমার বিচার আছে। এটা দেরি করতেছে, এই করতেছে, সেই করতেছে, নানান রকমভাবে ধর্ষিতা, মানে ধর্ষণ হওয়ার পরে ওই ধর্ষিতা যে ধর্ষণ যে হয়েছে এইটা প্রমাণ করতেও মনে করেন তাকে বহুবার ধর্ষণ হতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তাদেরকে এমনভাবে প্রশ্ন করা হয়, খোলামেলা আওলা বাওলা নানান রকমভাবেই তারা বহুবার ধর্ষিতা হয়, ধর্ষণ হয়, তারা মানসিকভাবে ভেঙে পড়ে, তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে অপমানিত হয়, নানান রকমভাবে ক্ষয়ক্ষতি হয়। এই জন্যে এই সকল মানে প্রাইভেট ব্যাপারগুলোকে মানে যতদূর সম্ভব দ্রুত দ্রুত এবং সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক যথাযথ বিচারের আওতায় স্বল্প সময়ের মধ্যে এইগুলোর শাস্তি ব্যবস্থা কার্যকর করা জরুরি। এবং যারা ধর্ষণ করে তাদের ওই গুলটু তো আগে কেটে ফেলতে হবে, জনসম্মুখে নিয়ে এসে ওই পুলিশের কাছে না দিয়ে মনে করেন জনগণই ধরে তাকে মনে করেন যে যা করার করে দেওয়া উচিত, বুঝেন নাই? হ্যাঁ, এটাই করা উচিত। এই আইনের উপরে বাংলাদেশের মানুষের এখনো শ্রদ্ধা আছে, তবে আপনারা শ্রদ্ধাটা ধরে রাখেন, নাহলে আর শ্রদ্ধা থাকবে না। আইন টাইন তখন আর কেউ মানবে না, তখন যেখানে পাবে ধর্ষককে ওখানেই মনে করেন যে খাবে, বুঝলেন নাই? এই আর কি। তো আমার শুধু কথা না, প্রতিটা মানুষের কথা, প্রতিটা বাবা মায়ের কথা, যে এই ধরনের অপরাধ যারা করছে, যারা করেছে, যারা করবে ভবিষ্যতে, হ্যাঁ, এমন শাস্তি এখনই দেওয়া উচিত যেন ভবিষ্যতে কেউ করতে না পারে। যদি কেউ করে তাহলে তার কঠিন থেকে কঠিন শাস্তি। এবং এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার আছে ধর্ষণ মামলায়, বুঝলেন না, তাদেরকে এরকম কঠিনভাবে আপনি রাতারাতি শাস্তি দিয়ে দেন, একদম ইনস্ট্যান্ট। মনে করেন যে যদি কেউ ধর্ষণ করে কেউ ওরকম হত্যা করে, ওই তার সাথেও মনে করেন ধর্ষককেও মনে করেন যে হত্যা করে ফেলে তাকে মনে করেন যে কবর দিয়ে দেন। 2 দিন যদি তাকে গ্রেপ্তার করতে না পারে, 2 দিন ওই লাশের মাটি হবে না, 2 দিন পরে তার মাটি হবে, তারপরে ওর সাথে মাটি হবে।